খাটের এক কোণে জড়সড় হয়ে বসে আছে রোদেলা। চোখ থেকে অঝরে পানি পড়ছে। মোছার এই বিন্দুমাত্র ইচ্ছেটাও নেই তার। কিছুক্ষণ আগেও তার জীবনে কত আনন্দ ছিল। তার আজ বিয়ে হওয়ার কথা ছিল। সে লাল টুকটুকে বউ সেজে বিয়ের আসরে বসেও ছিল তার স্বামীর অপেক্ষায়। কিন্তু হঠাৎ এক কালবৈশাখী ঝড় এসে তার জীবনটা এলোমেলো করে দিল। রোদেলা অঝরে কাঁদছে আর ভাবছে কিছু ঘন্টা আগে তার সাথে কি ঘটেছে। এই বিয়ের জন্য বাড়ির সকলেই খুব খুশি ছিল, কিন্তু এই খুশি বেশিক্ষণ থাকলো না। হঠাৎ একদল মুখোশধারী লোক উপস্থিত হলো বিয়ে বাড়িতে। তারা কোনো কথা না বলেই সরাসরি বিয়ের আসর থেকে কনেকে তুলে নিয়ে গেল। তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করেছে অনেকে, কিন্তু তাদের সাথে কেউ পেরে ওঠেনি। তারা কনেকে নিয়ে অনেক দূরে কোথাও চলে এসেছে। তারা একটা বাড়ির সামনে এসে কনেকে নামিয়ে একটা রুমে তালাবদ্ধ করে দিয়ে চলে যায়। কিছুক্ষণ পর সে ঘরের তালা খুলে কেউ প্রবেশও করে। রোদেলা, বলেই ডাকলো। রোদেলা সেই চিরপরিচিত কণ্ঠস্বর শুনে খুশিও হয়ে গেল। খুশিতে তার চোখ চিকচিক করতে লাগলো। কিন্তু তার এই খুশি বেশিক্ষণ থাকলো না। রোদেলার পরিচিত মানুষটি মুহূর্তের মধ্যে একজন হিংস্র পশুতে পরিণত হলো। কোনো কথা বলার আগেই সেই মানুষটি রোদেলার শাড়ির আঁচল একটানে সরিয়ে দিয়ে তার উপর নিজের সমস্ত শরীরের শক্তি ছেড়ে দিল। ইচ্ছে মতো রোদেলার লাল টুকটুকে ঠোঁটের স্বাদ নিতে থাকলো। ঠোঁট থেকে নেমে রোদেলার পেটের উপরে একটা গভীর কিস করলো। রোদেলার সমস্ত শাড়ি অলংকার খুলে ফেলে দিল। রোদেলার মুখ হাত বাঁধা থাকার কারণে সে কোনো বাধাও দিতে পারছে না। তাই খুব সহজেই তার সেই চিরপরিচিত মানুষটি তার সাথে জোরপূর্বক শারীরিক সম্পর্ক করতে পেরেছে। রোদেলা চোখ দুটো থেকে শুধু অশ্রু গড়িয়ে পড়ছে, কিন্তু সেদিকে লোকটার কোনো ভ্রুক্ষেপই নেই। সে ব্যস্ত রোদেলার শরীর খুবলে খেতে। কিছু সময় এভাবেই যাওয়ার পরে সেই লোকটি ক্লান্ত হয়ে রোদেলার পাশেই শুয়ে ঘুমিয়ে পড়ে। রোদেলাও ক্লান্ত, যার কারণে সেও ঘুমিয়ে পড়ে। ঘুম থেকে উঠে রোদেলা দেখতে পায় তার হাত পা ও মুখের বাঁধন খোলা, তার পরনেও নতুন শাড়ি। রোদেলা ভেবে পাচ্ছে না এগুলো তাকে কে পরালো। সে ভেবেই পাচ্ছে না, তাই সে এসব কথা বেশিক্ষণ ভাবলোও না। সে সোজা দরজার সামনে গিয়ে দরজা খোলার চেষ্টা করছে পালিয়ে যাওয়ার জন্য, কিন্তু সে কিছুতেই দরজা খুলতেও পারছে না। ঠিক তখনই পেছন থেকে কেউ বলে ওঠে, অযথা চেষ্টা করে লাভ নেই, দরজা খুলবে না। রোদেলা ভয়ে ভয়ে পেছনে তাকালো। দেখতে পেল হিমেল তার জন্য সেন্টার টেবিলে খাবার রাখছে। সে হিমেলকে দেখে অনেক ভয় পেয়ে গেল। ঠিক তখনই হিমেল বলল, ভয় পেয়ে লাভ নেই, আজ থেকে তুই আমাকে মনে প্রাণে মেনে নে, এছাড়া তোর আর কোনো উপায় নেই। রোদেলা নিশ্চুপ, সে কিছুই বলতে পারছে না। হিমেল রোদেলাকে বলল, খাটে এসে বস, খাবার খেয়ে পেইন কিলার খেতে হবে, নয়তো সারা শরীর ব্যথা করবে। রোদেলা নিশ্চুপ, সে কিছুতেই বলতে পারছে না। হিমেল রোদেলাকে বলে। রোদেলা সে আগের জায়গায় ঠায় দাঁড়িয়ে আছে। হিমেল গিয়ে রোদেলাকে এনে খাটে বসায়। হিমেল নিজের হাতে রোদেলাকে খাবার খাইয়ে পেনকিলারও খাইয়ে দিল। রোদেলার এইসব ভাবার মাঝেই হিমেল তার গাল চেপে ধরে বলে, তোর বাপের খুব সাহস বাড়ছে তাই না? আমাকে না বলেই তোর বিয়ে দিয়ে দিচ্ছে, তোর বাপরে আমি ছাড়বো না। ঠিক তখনই রোদেলা তার গাল থেকে হিমেলের হাত সরিয়ে দিয়ে বলে, না না ভাইয়া, প্লিজ আমার বাবারে কিছু করবেন না। রোদেলার মুখে এমন কথা শুনে হিমেল যেন আরো রেগে গেল আর বলেই হিমেল আবার রোদেলার গাল চেপে ধরে বলে। এবার রোদেলা একটু রেগে গিয়েই বলে, আপনি আমাকে জোর করে আটকে রেখেছেন, এসব অন্যায়, অবৈধ। এবার হিমেল একটু হেসেই বলে, নিজের বিয়ে করা বউকে নিজের কাছে রাখা যদি অবৈধ হয়, তাহলে বৈধ কি শুনি? মিথ্যা কেন বলছেন ভাইয়া? আল্লাহ নারাজ হবে আপনার এই কথায়। আল্লাহ নারাজ হবে না, বরং খুশি হবেন। আর বিয়ের ব্যাপারটা তুই নিজেই সজ্ঞানে আমাকে বিয়ে করেছিস। কবে, কিভাবে? মনে করে দেখ, কিছু মাস আগে একদিন স্কুলে আমি তোকে দিয়ে একটি পেপার স্বাক্ষর করিয়েছিলাম। রোদেলা ভাবতে লাগলো। দিনটি ছিল সোমবার, 29শে জুন। রোদেলার ক্লাস চলছিল। ঠিক সেই সময়ে ক্লাসের সামনে কেউ এসে বলেছে, স্যার আসতে পারি? স্যারও সেই দিকে তাকিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ হিমেল, আসো আসো। কেমন আছো বলো? অনেক দিন পরে তোমাকে দেখলাম। এখন আর গ্রামে আসো না নাকি? হ্যাঁ স্যার, এখন আর তেমন একটা আশা হয় না, আসলে একটু ব্যস্ত থাকি তো তাই আর কি। বুঝতে পারছি। স্যারের সাথে আলাপ করে হিমেল সোজা গেল রোদেলার সামনে। রোদেলাকে দেখে হিমেল বলে, এইখানে একটা সাইন করে দে তো। কেন ভাইয়া, এটা কিসের কাগজ? আর আপনি দেশে আসলেন কখন? বাসায় যাবেন না? না, আজ আর যাব না, তুই তাড়াতাড়ি সাইন করে দে। এটা একটা জমির দলিল, যেখানে বাড়ির লোকের একটা সাইন দরকার। আমার হাতে আবার বেশি সময় নেই, তাই ভাবলাম তোকে দিয়ে করিয়ে নেই। বেচারি রোদেলা ভোকার মতো হিমেলের কথায় বিশ্বাস করে কাগজটা না পড়েই সাইন করে দিল। আর হিমেলও খুশি হয়ে চলে যেতে নিয়েও আবার ঘুরে দাঁড়িয়ে রোদেলার হাতে 3টা 1000 টাকার নোট দিয়ে বলল, সাবধানে বাড়ি যাবে। বলে হিমেল চলে গেল। রোদেলাই সে ব্যাপারটা নিয়ে আর বেশি ভাবেনি। আজ সে হিমেলের মুখে কথা শুনে যেন আকাশ থেকে পড়লো আর চিৎকার করে বলে উঠল, আমি এই বিয়ে মানি না।
আপনি আমার সাথে চিটিং করে আছেন। আপনি আমাকে ধোঁকা দিয়ে বিয়ে করেছেন। এই কথা বলতে বলতে রোদেলা মাটিতে বসে পড়ে আর অঝরে কাঁদতে লাগলো। হিমেলও কি যেন ভেবে ঘর থেকে বেরিয়ে গেল। চলুন এই ফাঁকে ওদের পরিচয়টা জেনে আসা যাক। হিমেল আর রোদেলা হলো সম্পর্কে খালাতো ভাই বোন। হিমেলরা 2 ভাই বোন নেই। হিমেলের বাবা একজন ব্যাংক কর্মকর্তা ছিলেন, বর্তমানে অবসরে আছেন। হিমেল হলো একজন বিজনেসম্যান, দেশের টপ 10 জন বিজনেসম্যানের মধ্যে সে একজন। হিমেলের বড় ভাই তার বউ বাচ্চাদের নিয়ে বিদেশ থাকে। অপরদিকে রোদেলা হলো বাবা মায়ের একমাত্র সন্তান, তারা গ্রামে থাকে। তার বাবা একজন ছোট্ট আকারের ব্যবসায়ী। 3 বেলা মাছে ভাতে তাদের দিন যায়। 3 জনের পরিবার ভালোই চলে যায়। রোদেলা দেখতে ভারী মিষ্টি আর সুন্দর, এক দেখাতে যে কোনো ছেলেই চোখ ফিরিয়ে নেওয়ার মতো। না সুন্দরী হওয়ার কারণে প্রায় তার বাবার কাছে বিয়ের প্রস্তাব আসতো। একদিন এমনই একটা বিয়ের প্রস্তাব আসে আর তার বাবাও রাজি হয়ে যায়। কোনো বাবাই রাজি হবে না এমন প্রস্তাব পেলে, বলেন? ছেলে বিদেশ থাকে, দেখতে শুনতেও ভালো, বিয়েতে কিছু চায়ও না, শুধু চায় তাদের মেয়ে। তার চেয়ে বড় কথা হলো বিয়ের পরে তার মেয়েকে বিদেশ নিয়ে যাবে, রাজরানীর মতো করে রাখবে তাদের মেয়েকে। তাই তো রোদেলার বাবা তার বিয়ের আয়োজন করেছে। পরে তো আপনারা জানেনই বর্তমানে। রোদেলা 2 হাঁটুতে মুখ গুজে কাঁদছে। হঠাৎ মাথায় কারো স্পর্শ পেয়ে মাথা তুলে তাকালো রোদেলা। দেখলো হিমেলই দাঁড়িয়ে আছে। হিমেলের পাশেই দাঁড়ানো হিমেলের মা বাবা, তার একটু পেছনে দাঁড়িয়ে আছে হিমেলের কিছু বন্ধুরা। রোদেলা কিছু বলার আগেই হিমেলের মা বলে, ঋতু, কান্না করছিস কেন? মা, এই তো দেখ, আমরা সবাই আছি, ভয় পাস না। রোদেলা হিমেলের মাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে লাগলো আর বলে, মনি ভাইয়া আমাকে অনেক মেরেছে, আমার সারা শরীর ব্যথা করতেছে, আমি হাঁটতেও পারতেছি না মনি। তখনই হিমেল রোদেলাকে ধরে সবার উদ্দেশ্যে বলতে লাগলো। মা, তোমরা একটু বাইরে যাও তো। হিমেলের মা ও সবাইকে নিয়ে বাইরে চলে গেল। হিমেল গিয়ে দরজা লাগিয়ে দিয়ে রোদেলার কাছে গেল আর রোদেলার 2 গালে হাত রেখে বলতে লাগলো, বোকা মেয়ে, এইসব কথা সবার সামনে বলতে হয় না। এই সব শুধু স্বামী স্ত্রীর একান্ত ব্যাপার। অনেক ব্যথা পেয়েছিস, সরি জান, আর এমন করব না। দেখ, তোকে ধরে প্রমিস করছি, আর কাঁদিস না প্লিজ। এখন আয়, এই শাড়িটা পাল্টে নে। এই সাজে তোকে দেখলে আমার আরো রাগ লাগছে। তুই অন্য কারোর জন্য বউ সেজেছিস, এটা ভাবলেই তো আমার মাথা গরম হয়ে যাচ্ছে। বলেই হিমেল রোদেলার গা থেকে শাড়ির আঁচলটা নামাতে যাবে। তখনই রোদেলা বলে ওঠে, আমার এখানে কোনো জামা নেই, আমি কি পরবো? শাড়ি পরবি? অন্য শাড়ি দাঁড়া, তোকে দেখাচ্ছি। বলেই হিমেল আলমারি থেকে একটা নীল রঙের শাড়ি বের করে রোদেলার সামনে ধরে আর বলে, এই শাড়িটা পর। এটা আমি 29শে জুন, মানে আমাদের বিয়ের দিন সকালে তোর জন্য কিনে রেখেছিলাম। কিন্তু দেখ, তোকে সেদিন এই শাড়িটা পরাতে পারিনি। থাক, তাতে কি হয়েছে? আজকে পরাবো। আজকে তোকে আমি আমার নিজ হাতে বউ সাজাবো। এ কথা বলেই হিমেল রোদেলার দিকে তাকালো। সে দেখলো রোদেলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে আর কি যেন ভাবছে। হিমেল আর কিছু না বলে রোদেলার পেছনে গিয়ে শাড়ি থেকে পিনটা খুলে দেয়। যেই না শাড়ির আঁচলটা নামাতে যাবে, ঠিক তখনই রোদেলা বলে ওঠে, আমাকে দিন, আমি করে নিচ্ছি। না, আমি করে দিছি, তুই চুপচাপ দাঁড়িয়ে থাক। আপনি বাইরে যান, আমি করে নিচ্ছি। বাইরে যাব কেন? আমি থাকলে কি সমস্যা? বাইরে যাব কেন মানে? আপনার সামনে কি আমি চেঞ্জ করব নাকি? বাবারে, আমার বউটার লজ্জা এখনো ভাঙেনি। হিমেল দেখলো রোদেলার রাগে লজ্জায় লাল হয়ে যাচ্ছে, তাই সে বলে, আচ্ছা, আমি বেলকনিতে দাঁড়াচ্ছি, তুই চেঞ্জ করে নিয়ে আমাকে ডাকিস। রোদেলা আরো বাধ্য মেয়ের মতো মাথা কাত করে আচ্ছা বুঝালো। হিমেলও চলে যাওয়ার পরে রোদেলা শাড়ি খুলে টপস আর স্কার্টটা পরে নিয়েছে। এখন শাড়ি কিভাবে পরবে? সে তো শাড়ি পরতে পারে না, কোনোদিন পরেও নি। সবসময় তার মা তাকে শাড়ি পরিয়ে দিয়েছে, সে হাজারবার চেষ্টা করেও পারছে না। এদিকে অনেকক্ষণ সময় কেটে যাওয়ার পরেও হিমেল দেখলো রোদেলা তাকে ডাকছে না, তাই সে নিজেই ঘরে ঢুকে পড়ে আর রোদেলাকে বারবার শাড়ি হাতে নিয়ে চেষ্টা করতে দেখে হাসি দিয়ে বলে, আমাকে ডাকলেই তো হতো, এত চেষ্টা করার কি দরকার? আয় এদিকে আয়, আমি পরিয়ে দেই। না, আমি করে নিচ্ছি, পারবো আমি। অনেকক্ষণ তো ট্রাই করলি, একটু তো পারলি না। আয়, আমি পরিয়ে দেই। না, আমি চেষ্টা করছি তো। তাহলে আর কি, চেষ্টা করতে থাক। না পারলেও আমার কোনো সমস্যা নেই, তোকে এইভাবে দেখতে আমার ভালোই লাগছে। হিমেলের এই কথা শুনে আর রোদেলা শাড়িটা দিয়ে নিজেকে একটু ঢেকে নেয়। তারপর আবার চেষ্টা করতে লাগলো, কিন্তু কোনোভাবেই পারছে না। এমন করতে করতে একটা সময় সে ক্লান্ত হয়ে হিমেলের দিকে তাকায়। হিমেল এতক্ষণ তার দিকেই তাকিয়েছিল। রোদেলাকে তাকাতে দেখে হিমেল বলে, আমি পরিয়ে দিব। রোদেলা মাথা নিচু করে হ্যাঁ বুঝালো। হিমেল এসে রোদেলাকে শাড়ি পরাতে শুরু করে। শাড়ি পরাতে পরাতেই হিমেল রোদেলার সাথে অনেক দুষ্টুমি করতে লাগলো। কখনো রোদেলার কোমরে চুমু খাচ্ছে, তো কখনো নাভিতে চুমু খাচ্ছে, আবার কুচে দেওয়ার সুযোগে তার তলপেটে হাত রাখছে, আবার আঁচল ঠিক করে দেওয়ার নামে ঘাড়ে গভীরভাবে চুমু দিচ্ছে। এমন করে সে শাড়ি পরানো শেষ করলো। শাড়ি পরানো শেষ করে সে রোদেলাকে আয়নার সামনে নিয়ে দাঁড় করায় আর তাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলে,
দেখো তো কেমন হয়েছে। এই নীল রংটাতে আমার নীল কণ্ঠ ফুলটাকে কেমন লাগছে। রোদেলা লজ্জায় আর সেদিকে তাকাতে পারলো না। সে নিচের দিকেই তাকিয়ে আছে। তা দেখে হিমেল বলে। এত লজ্জা পেলে চলবে? আয় একটা টিপ পরিয়ে দেই। বলেই হিমেল রোদেলার কপালে একটা নীল রঙের টিপ পরিয়ে দেয়। এতে যেন রোদেলার সৌন্দর্য আরো 1000 গুণ বেড়ে গেল। তাদের এই রোমান্টিক মুহূর্তে বাইরে থেকে কে যেন বলে। ভাই কাজী আইসা পড়ছে, ভাবিরে নিয়ে আসেন। তুই যা, আমি আসতেছি। হিমেল এবার রোদেলার দিকে তাকিয়ে বলে। রোদেলা, এখন আমাদের আবার বিয়ে হবে, তুই রাজি তো? রোদেলা প্লিজ না করিস না। তোকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমার তোকে লাগবে, আমি তোকে অনেক ভালোবাসি। কথাগুলো বলতে বলতে হিমেলের চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ে। রোদেলাও আর কিছু না ভেবে হিমেলের চোখের পানি মুছে দেয়। রোদেলার এমন কাণ্ডে হিমেল তার প্রশ্নের জবাব পেয়ে গেল। সে রোদেলার হাত ধরে তাকে বাইরে নিয়ে গেল। কাজীর সামনে কাজী তাদের বিয়ে সম্পূর্ণ করলেন। রোদেলাকে দেনমোহর দেয়া হলো 20 লক্ষ টাকা। বিয়ের সকল কাজ সম্পূর্ণ হওয়ার পরে হিমেল রোদেলাকে তার মায়ের ঘরে রেখে আসলো, যাতে সে একটু স্বাভাবিক হয়। হিমেল খাবার নিয়ে তার মাকে দিয়ে বলেছে রোদেলাকে খাইয়ে দিতে, তাই সে রোদেলাকে খাইয়ে দিয়েছে। রোদেলাকে খেতে দেখে হিমেল তার ঘরে চলে এসেছে। অনেক সময় কেটে যাওয়ার পরেও রোদেলা আর ঘরে আসছে না দেখে হিমেল তার মার ঘরে গেল রোদেলাকে আনতে। গিয়ে দেখলো রোদেলা তার মার কোলে মাথা রেখে ঘুমোচ্ছে। এটা দেখে সে অনেক হতাশ হলো আর তার মাকে বলল। মা, তোমাকে বলেছিলাম ওকে খাবার খাইয়ে একটু গল্প করতে, তুমি ওকে ঘুম পাড়িয়ে দিলে। ও অনেক ক্লান্ত ছিল মনে হয় বাবা, তাই বিছানায় একটু গা লাগাতেই ঘুমিয়ে গেছে। বুঝতে পারছি। আচ্ছা সরো তাহলে, ওরে আমি ঘরে নিয়ে যাই। বলেই হিমেল রোদেলাকে কোলে তুলে নিল। তারপরে খুব সাবধানে রোদেলাকে তার ঘরে নিয়ে এসে খাটে শুয়ে দেয়, যাতে রোদেলার ঘুম না ভাঙে। হিমেল আস্তে করে রোদেলার শাড়িটা খুলে দিয়ে তার একটা টি শার্ট পরিয়ে দেয়। রোদেলা এতটাই ঘুমে বিভোর যে সে এত কিছুর পরেও তার ঘুম ভাঙলো না। হিমেল রোদেলাকে বুকে জড়িয়ে নিয়ে বলতে লাগলো। এই রাতটা আমি এভাবে চাইনি। আমার নীলকণ্ঠ ফুল, আমি তোমাকে সসম্মানে আমার ঘরের বউ করে আনতে চেয়েছিলাম, কিন্তু কি করব বলো? তোমার বাবাই তো রাজি হলো না, উল্টো তোমার বিয়ে ঠিক করে দিল অন্য জায়গায়। তোমার বাবাকে এত করে বললাম, তাও সে রাজি হলো না। কাল সকালে যে কি হবে আল্লাহই ভালো জানে। বলতে বলতে হিমেলও ঘুমিয়ে গেল। সকালে রোদেলার আগেই ঘুম ভাঙলো। সে চোখ খুলে দেখতে পেল হিমেল তাকে জড়িয়ে ধরে বেঘরে ঘুমোচ্ছে। সে আস্তে করে নিজেকে ছাড়িয়ে নিয়ে ওঠার চেষ্টা করে, কিন্তু পারলো না। হিমেল তাকে আরো শক্ত করে জড়িয়ে নিয়েছে। তাই সে কিছু সময় ওভাবেই থাকার পরে হিমেলকে ডাকলো। ভাইয়া, ভাইয়া শুনছেন? শুনছি। ভাইয়া না বলে একটু জান বলেও তো ডাকতে পারো। স্বামীকে কি কেউ ভাইয়া বলে? এ কথা বলতে বলতেই হিমেল চোখ খুলে রোদেলার দিকে তাকালো। দেখলো সে অন্যদিকে তাকিয়ে লজ্জা আড়াল করার চেষ্টা করছে। আমার লজ্জাপতি বউটা এত লজ্জা পায় যে লজ্জায় তার নিজের স্বামীর দিকেই তাকাতে পারে না। বলেই হিমেল একটু হাসলো। সে সুযোগকে রোদেলা নিজেই হিমেলের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসে পড়ে। তা দেখে হিমেলও উঠে বসে আর রোদেলাকে বলে। চলো একসাথে গোসল করে আসি। কেন একসাথে? কেন? আমি একাই গোসল করতে পারবো। আর কত একা গোসল করবে? এখন থেকে আমি তোমাকে রোজ গোসল করিয়ে দিব। এতে যদি তোমার একটু লজ্জাটা ভাঙাতে পারি। লজ্জা নেই আপনার, তাই না? বউয়ের সামনে যদি লজ্জা করি তাহলে বাবা ডাক শুনবো কিভাবে? রোদেলা মনে মনে বলে। আল্লাহ, মাটি ফাঁক করো, আমি ভেতরে ঢুকে যাই। এই লোকটার কি কোনো লজ্জা নেই নাকি? এ কথা ভাবতে ভাবতেই হিমেল রোদেলাকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে চলে গেল। রোদেলাকে কোলে করে এসে সাড়ে দেয়। রোদেলা কিছু বুঝে ওঠার আগে পুরোপুরি ভিজে যায়। হিমেল রোদেলার কানে কানে বলে। কেমন হলো সুইটহার্ট? রোদেলা চোখ বন্ধ করে আছে। সে সুযোগে হিমেল রোদেলার গালে একটা কিস করে দেয়। তারপর সে রোদেলাকে কোল থেকে নামিয়ে দাঁড় করায় আর দু হাতে রোদেলার কোমর জড়িয়ে ধরে ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। হিমেলের কেমন নেশা ধরে গেছে। রোদেলারও দু হাতে তার জামা খামচে ধরে আছে। এই মুহূর্তে একজন লোক এসে জোরে জোরে দরজা ধাক্কাচ্ছে আর বলছে, ভাই ভাই বাইরে আসেন ভাই। লোকটির ডাকাডাকি শুনে হিমেল নেশার ঘর থেকে বেরিয়ে এলো আর তার কপালে ফুটে উঠলো বিরক্তির ছাপ। সে বাইরে এসে লোকটাকে জিজ্ঞাসা করলো। কি হয়েছে? এত ডাকাডাকি করছো কেন? ভাই তাড়াতাড়ি আসেন, বাইরে পুলিশ আসছে, সঙ্গে ভাবির বাবাও আছে। তাদেরকে বসতে বলো, আমি আসছি। লোকটাও আচ্ছা বলে চলে গেল। হিমেল আবারও ওয়াশরুমে গেল। গিয়ে দেখে শাওয়ার নিয়ে বেরিয়ে এলো। আর রোদেলাকে বলল, তুমি এবার নিজের মতো করে শাওয়ার শেষ করে বাইরে আসো। হিমেল তাড়াতাড়ি করে প্যান্ট শার্ট পরে ড্রয়িং রুমে গেল। রোদেলার বাবাকে দেখে সালাম দিল। পুলিশ প্রধান তাকে জিজ্ঞেস করলো, ওনার মেয়ে রোদেলা কোথায়? আপনি নাকি ওনার মেয়ে রোদেলাকে বিয়ের আসর থেকে এনে আটকে রেখেছেন? পুলিশের এমন কথা শুনে হিমেল হেসে দিয়ে বলে, আমি বেঁচে থাকা অবস্থায় আমার বউকে অন্য কারোর সাথে বিয়ে দেয়া হচ্ছিল, তাই আমি আমার বউকে নিয়ে এসেছি। এটা কি অপরাধ? হিমেলের এমন কথা শুনে রোদেলার বাবা বলে ওঠেন,
মিথ্যা কথা স্যার, এই ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হয়নি। ও মিথ্যা কথা বলছে বাঁচার জন্য। মিথ্যে কেন বলবো? আপনারা আমাদের বিয়ের কাগজ দেখবেন। জি দেখেন, আমরা দেখতে চাই। হিমেল তার বাবাকে ডেকে বলে। হিমেলের বাবাও তার ছেলের বিয়ের সকল কাগজগুলো নিয়ে পুলিশের হাতে। হিমেলের বাবা দেয়া সকল কাগজ দেখে পুলিশ রোদেলার বাবাকে বলেন, আপনার মেয়ের তো আরো কয়েক মাস আগেই বিয়ে হয়ে গেছে, তাহলে আপনি আগের পক্ষের ডিভোর্স না করিয়ে নতুন করে বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা করলেন কিভাবে? মিথ্যা কথা স্যার, ওরা এই সব সাজাইছে। আপনি বিশ্বাস না করলে ওদের বলেন রোদেলাকে সামনে আনতে। ওর মুখ থেকেই সব সত্য মিথ্যা জানা যাবে। মিস্টার হিমেল, আপনি রোদেলাকে ডাকুন, আমরা ওর মুখ থেকেই সব শুনতে চাই। ইসলামিক নিয়ম কানুন তো জানেন, মুসলিম মেয়েরা পর্দা করলে কোনো বেগানা পুরুষের সামনে আসে না। আমার স্ত্রীও আপনাদের সামনে আসবে না। বলেই হিমেলের একজন লোক সকলের চোখ ফাঁকি দিয়ে পুলিশের হাতে একটা টাকার খাম ধরিয়ে দেয়। অমনি পুলিশ সব মেনে নিয়ে রোদেলার বাবাকে সেখান থেকে নিয়ে চলে যায়। হিমেল যেন হাফ ছেড়ে বাঁচলো। সে কোনো কিছু না ভেবে নিজের রুমে চলে গেল। গিয়ে দেখতে পেল রোদেলা গোসল শেষ করে আয়নার সামনে দাঁড়িয়ে মাথা মুছছে। হিমেল কিছু একটা ভেবে রোদেলার কাছ থেকে তোয়ালেটা নিয়ে নিজেই রোদেলার মাথা মুছতে লাগলো। মাথা মুছতে মুছতে সে হঠাৎ রোদেলাকে পেছন থেকে জড়িয়ে ধরে আর তার ঘাড়ে নাক ডুবিয়ে দেয়। নেশাভরা কণ্ঠে বলে, তুমি সম্পূর্ণরূপে আমার হয়ে গেছো, আর কোনো বাধা নেই আমাদের মাঝে। রোদেলা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। তখনই বাসার এক বুয়া এসে বলতে লাগে, ভাইজান, ভাবিরে নিয়ে খাইতে আসেন, আম্মা আপনাগরে ডাকছে। আসছি, তুই যা। ওরা আরো কিছু সময় ওভাবেই থাকার পর ডাইনিং এ গেল সকালের নাস্তা করতে। রোদেলা তেমন কিছুই খেতে পারছে না, শুধু খাবার প্লেট নিয়ে তাকিয়ে আছে। তা দেখে হিমেল রোদেলাকে নিজ হাতে খাইয়ে দিল। যদিও রোদেলা খেতে চায়নি, তাও হিমেল জোর করে খাইয়ে দিয়েছে। খাবার শেষ করে ওরা সবার সাথে কিছুক্ষণ গল্প করে ঘরে চলে আসে। রোদেলা ব্যালকনিতেই দাঁড়িয়ে আছে আর হিমেল ল্যাপটপে কিছু একটা করছে। এভাবে থাকতে থাকতে দুপুরের খাবার সময় হয়ে যায়। সকালের মতোই সেই মেয়েটা আবারও তাদের দুইজনকে ডাকতে আসে, কিন্তু এবার হিমেল খাবার খেতে গেল না। ওই মেয়েটাকে বলল খাবার ঘরে দিয়ে যেতে। মেয়েটাও খাবার ঘরে দিয়ে গেল। হিমেল নিজ হাতে রোদেলাকে খাইয়ে দিল, তারপরে নিজেও খেয়ে নিল। খাওয়া দাওয়া শেষ করে ওরা দুজন মিলে একটা ঘুম দিল। রোদেলার আগেই ঘুম ভাঙলো। সে চোখ পিটপিট করে খুলতেই দেখলো একজোড়া চোখ তার দিকেই তাকিয়ে আছে। তাকে চোখ খুলতে দেখে সে চোখের মালিক তার ঠোঁটগুলো দখল করে নিল। রোদেলা কিছু বুঝে ওঠার আগেই আবারও ছেড়ে দিল। হিমেলের এমন কাণ্ডে রোদেলা একদম হতভম্ব হয়ে তাকিয়ে আছে। হিমেল বিছানা থেকে নামতে নামতে রোদেলাকে বলে, রেডি হয়ে নাও রোদু, আমরা এখন বাইরে যাব। কেন ভাইয়া? আমি বাইরে কেন যাব? রোদেলার মুখে ভাইয়া ডাক শুনে হিমেলের মুখটা একদম ফাটা বেলুনের মতো চুপসে গেছে। সে রোদেলার সামনে এসে রোদেলার এক হাত তার বুকে রেখে বল, স্বামীকে কি কেউ ভাইয়া বলে? তুমি হয়তো খেয়াল করনি, আমি তোমাকে এখন আর তুই বলি না, তুমি বলি। তুমিও আমাকে আর ভাইয়া বা আপনি বলবে না, তুমি করে বলবে। রোদেলাও বাধ্য মেয়ের মতো মাথা কাত করে হ্যাঁ বলল। হিমেল রোদেলার হাতে একটা বোরখা দিয়ে বলল, এটা পরে রেডি হয়ে নাও। রোদেলাও বিনা বাক্যে রেডি হয়ে নিল। তারপর তারা দুজনেই বাসার বড়দের বলে বাইরে চলে এলো। রোদেলা বাইরে আসতেই দেখতে পেল হিমেল একটা বাইকে উঠে বসেছে আর তাকে ইশারা করছে তার পেছনে বসতে। হিমেল বাইক চালাতে পারে এটা দেখে তো রোদেলা পুরোপুরি অবাক, কারণ হিমেল বাইক চালাতে পারে না। অনেকবার শিখতে গিয়ে অ্যাক্সিডেন্ট করেছে, এটাই জানে রোদেলা। রোদেলাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখে হিমেল বলে, এত অবাক হওয়ার কিছু নেই, আপনার জন্যই শিখেছি অনেক কষ্ট করে, কারণ আপনি তো বাইক দিয়ে ঘুরতে ভালোবাসেন। তাই আমার সাধ্যের মধ্যে আপনার কোনো শখই আমি অপূর্ণ রাখবো না বিবিজান। হিমেলের মুখে বিবিজান কথা শুনে রোদেলার কেমন যেন একটা ভালো লাগা অনুভব হলো, কিন্তু সেটা সে মুখে প্রকাশ করলো না। রোদেলা গিয়ে হিমেলের ঘাড়ে এক হাত রেখে উঠে বসলো। হিমেল আর কথা বাড়ালো না, চুপচাপ চালাতে লাগলো বাইক। কিছুক্ষণ নীরবতা কাটার পরে হিমেল রোদেলাকে বলে, কি এত ভাবছেন? একটু তো আমাকে জড়িয়ে ধরতে পারেন নাকি? রোদেলা কিছুই বলল না। হিমেল লুকিং গ্লাসে রোদেলাকে দেখছে আর বাইক চালাচ্ছে। কিছুক্ষণ পরেই তারা একটা শপিং মলের সামনে এসে দাঁড়ায়। হিমেল রোদেলাকে বলে, নামও, এসে গেছি। আমরা এখানে কেন এসেছি? আমার বউয়ের জন্য বিয়ের শপিং করতে। আবার বিয়ে? আবার বিয়ে? আমি আমার এক বউকে 4 বার বিয়ে করব। রোদেলা কিছুই বলল না, শুধু একটু মুচকে হাসলো। হিমেল একটা দোকানের সামনে গিয়ে দাঁড়ায় আর বলে, দেখো, তোমার যা যা ভালো লাগে সব নাও। আমার কিছু লাগবে না। সত্যি বলছো তো? কিছু লাগবে না? না, লাগবে না। তাহলে তো ভালোই, সারাদিন আমার সামনে খালি গায়ে থাকবে, আমার তাতে কোনো সমস্যা নেই। আমার বউ যা হট, দেখলেই আমার কেমন একটা নেশা ধরে যায়। আমি রোদেলার কানের সামনে গিয়ে বললাম কথাটা। রোদেলা মুখে কিছুই বলল না, শুধু রাগী চোখে হিমেলের দিকে তাকালো। তারপরে সে বাধ্য হয়ে কিছু জামাও নিল
আর কিছু জামা হিমেল তাকে পছন্দ করেও নিয়ে দিল। শপিং শেষ করে তারা যখন বাসায় আসতে নিবে তখন হিমেল রোদেলাকে বলে, দাঁড়াও, আসো আমার সাথে। বলেই হিমেল রোদেলাকে একটা গোল্ডের দোকানে নিয়ে গেল। সেখান থেকে সে রোদেলাকে গোল্ডের অনেক গহনা কিনে দিল। তারপরে তারা বাসায় যাওয়ার জন্য হাঁটা ধরলো। তখনই রোদেলা বলে উঠল, আপনি কিছু নিবেন না? আমি কি নিব? যদি তুমি পছন্দ করে দাও তাহলে নিতে পারি। আসেন, আমি পছন্দ করে দিচ্ছি। রোদেলা হিমেলকে কিছু শার্ট প্যান্ট পছন্দ করে দিল। হিমেলও বাধ্য ছেলের মতো সেসব ড্রেসগুলো নিয়েও নিল। কেনাকাটা শেষ করে তারা বাসায় চলে আসে। বাসায় আসতে আসতে রাতের প্রায় 11টা বেজে গেছে। তারা বাইরে থেকেই খেয়ে এসেছে, তাই আর বাসায় কিছু খেলো না। দুজনেই সোজা রুমে চলে গেল। হিমেল আগে ফ্রেশ হয়ে গেছে আর রোদেলা ওয়াশরুমে আছে। তখনই হিমেল ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে রোদেলার কথা সে একা একাই বলছে। রোদেলার মনে হয়তো তার জন্য ভালো লাগা কাজ করছে, এসবই ভাবছিল। তখনই রোদেলা বেরিয়ে এলো। হিমেল রোদেলাকে ডাকে বলে, রৌদ্রময়ী, একটু এদিকে আসো না। রোদেলা একটু এগিয়ে গিয়ে বলে, জি বলুন। কিছু না বলে রোদেলার হাত ধরে নিজের কাছে টেনে নিয়ে আসলাম। রোদেলাকে আমার বুকে জড়িয়ে নিয়ে বললাম, ভালোবাসি, তোমায় অনেক ভালোবাসি। তুমি কি আমার হবে? আমায় ভালোবাসবে? তোমায় ধরলে আমি একদম পাগল হয়ে যাই। সারাক্ষণ ইচ্ছে করে তোমাতেই বিপদ থাকি। হবে কি আমার? দেবে কি আমার সঙ্গ? রোদেলা কিছু বলল না, চুপ করে নিচের দিকে তাকিয়ে আছো কেন? আমি ধরে নিলাম চুপ থাকা সম্মতির লক্ষণ। আমি রোদেলাকে কোলে তুলে নিলাম, আস্তে করে তাকে খাটে শুইয়ে দিলাম আর তার কানে কানে বললাম, আই লাভ ইউ। বলেই আমি তার ঘাড়ে গলায় আমার উষ্ণ ঠোঁটজোড়া ছোঁয়ালাম। গলা থেকে উঠে তার গোলাপি ঠোঁটে আমার ঠোঁট চেপে কিছুক্ষণ তার ওই মিষ্টি ঠোঁটের স্বাদ নিলাম। এমন করে হারিয়ে গেলাম অজানা সুখের দেশে। সকালে রোদেলার ঘুম ভাঙতেই দেখতে পেল হিমেল পাশে নেই। সে ব্যালকনিতে তাকালো, সেখানেও নেই। রোদেলা আর বেশি ভাবলো না, উঠে গোসল করে নিল। গোসল শেষে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল মুছছিল। হঠাৎ সে অনুভব করলো কেউ তাকে পেছন থেকে জড়িয়ে ধরে আছে। রোদেলা ঘাড় ঘুরিয়ে দেখলো হিমেল তাকে জড়িয়ে ধরে আছে। হিমেল বলতে লাগলো, আমাকে ছেড়ে যেও না রৌদ্রময়ী, আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। তোমার মা বাবা আসছে, তারা আমাদের বিয়েটা মেনে নিয়েছে। তারা বলছে তোমাকে নাকি তাদের সাথে নিয়ে যাবে। রোদেলার মা বাবা এসেছে শুনে রোদেলা হিমেলের হাত ছাড়িয়ে এক দৌড়ে তাদের কাছে চলে গেল। হিমেলও পিছন পিছন গেল। রোদেলা তার মাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। সে কখনো তার মাকে ছাড়া কোথাও থাকেনি, তাই রোদেলার মা তাকে সান্ত্বনা দিয়ে বলে, কাঁদিস না মা, এই তো দেখ আমরা এসে গেছি, তোকে আমাদের সাথে বাসায় নিয়ে যাব। রোদেলাও তার মার কথায় রাজি হয়ে গেল। হিমেল কথা একবারও তার মাথায় আসলো না। সে হিমেলের মা কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। হিমেল অনেকবার বাধা দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু সে বলেছে সে কয়েকদিন পরেই চলে আসবে, তাই হিমেলও আর বাধা দিতে পারেনি। রোদেলা চলে গেছে। আজ 2 দিন হলো। এই 2 দিনে রোদেলার সাথে হিমেলের কোনো ধরনের যোগাযোগ হয়নি। হিমেল রোদেলার বাসায় অনেক কল দিয়েছে, কিন্তু কেউ কল ধরেনি। তাই হিমেল সিদ্ধান্ত নিল আজ সে রোদেলার বাসায় যাবে রোদেলাকে নিয়ে আসতে। তাকে ছাড়া যে সে তার চলেই না। আর কিছু না ভেবে সে চলে গেল রোদেলার বাসায়। সেখানে গিয়ে হিমেল যেন অবাকের শেষ পর্যায়ে চলে গেল, কারণ তার রোদেলা যেন তাকে চিনতেই পারছে না। তাকে দেখে কথা বলবে তো ভালো কথা, উল্টো তাকে দেখে সে লুকিয়ে লুকিয়ে থাকছে। হিমেল তার সাথে কথা বলার চেষ্টা করেছে অনেক, কিন্তু পারছে না। শত চেষ্টা ব্যর্থ হওয়ার পরে সে রোদেলার মাকে বলল, মনি, আমি রোদেলাকে নিতে এসেছি, ওকে বলুন রেডি হতে। ও মনে হয় যাবে না, বাবা তুমি চলে যাও। কি বলছেন এইসব মনি? ও কেন যাবে না? ওকে একটু ডেকে দিন না, আমি ওর সাথে কথা বলবো। দাঁড়াও, আমি ওকে ডেকে দিচ্ছি। রোদেলা মায়ের অনেক জোরাজোরি রাজি হলো হিমেলের সাথে কথা বলতে। রোদেলা হিমেলের সামনে এসে দাঁড়ায় আর বলে, কি বলবেন বলুন। বসো এখানে। না, বাসবো না, আপনি যা বলার বলুন। এইভাবে কেন কথা বলছো রোদেলা? কিভাবে কথা বললাম? আপনার যা বলার বলুন। আজ না হয় আমি রুমে চলে যাই। আমি তোমায় নিতে এসেছি রোদেলা, চলো বাসায় চলো। কোন বাসায়? কার বাসায়? আমি কোথাও যাব না, আপনি চলে যান। বলেই রোদেলা তার ঘরে চলে গেল। হিমেল নির্বিকার ভাবে রোদেলা যাওয়ার দিকে তাকিয়ে রইল। রোদেলা চলে যেতে সে তার মনির কাছে গিয়ে বলে, মনি, আপনি একটু ওকে বুঝিয়ে বলুন না আমার সাথে যেতে। হিমেলের এই কথা শুনে রোদেলার মা কিছু বলতে যাবে, তার আগেই পেছন থেকে কেউ একজন বলে ওঠে, আমার মেয়ে যাবে না, যখন বলেছে তখন সে যাবে না, তুমি চলে যাও। ওর যাওয়ার ইচ্ছে হলে আমি নিজেই ওকে গিয়ে দিয়ে আসবো। আচমকা কারো এমন কথা শুনে হিমেল পেছন ফিরে তাকালো। দেখলো রোদেলার বাবা এমন শক্ত কণ্ঠেই কথা বলেছে, তাই সে আর কথা বাড়ালো না। তার হাতের ফোনটা রোদেলার মাকে দিয়ে বলল, মনি, এই ফোনটা রোদেলাকে দিয়েন আর ওকে বলবেন আমি এই ফোনে কল দিব, ও যেন কলটা ধরে আমার সাথে একটু কথা বলে। রোদেলার মাও কিছু বলার আগে সে রোদেলার বাসা থেকে বেরিয়ে আসে।
তারপরে বাসার নিচে কিছুক্ষণ দাঁড়িয়ে কি যেন একটা ভাবলো। তারপর সে তার নিজের বাসায় চলে আসে। বাসায় এসে সে রোদেলাকে অনেকবার কল দেয়, কিন্তু রোদেলা ধরে না। সে এক বুক কষ্ট নিয়ে অনেক ঘুমানোর চেষ্টা করলো, কিন্তু ঘুম যেন আসতেই চাইছে না। কয়েকদিনে রোদেলা যেন তার অভ্যাসে পরিণত হয়ে গেছে। এমন ছটফট করতে করতে কেটে গেল কয়েকটা দিন। সে রোদেলার পেছনে গার্ড লাগিয়েছে। রোদেলা কখন কোথায় যায়, কি করে, সব খবর তাকে দিত। সেই গার্ড হঠাৎই একদিন হিমেলকে জানালো রোদেলা আবার কলেজ যাওয়া শুরু করেছে। এটা শুনেই তো সে অনেক অবাক হয়ে গেল, কিন্তু কিছুই বলল না। সে রোজ নিয়ম করে রোদেলাকে কল দেয়, কিন্তু রোদেলা কথা বলতো না। যদিও মাঝে মাঝে অনেক কল দেওয়ার পরে একটু ধরতো, তাও 2-1 মিনিটের বেশি কথা বলতো না। এমন করে কেটে গেল অনেকগুলো দিন। হঠাৎ একদিন হিমেলের ফোনে একটা কল আসে। হিমেল ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলো রোদেলার মা কল করেছে। হিমেল কোনো কিছু চিন্তা না করেই কলটা ধরে। কল ধরতে ওপাশ থেকে রোদেলার মা হন্তদন্ত হয়ে বলতে লাগলো, হিমেল, তুমি কোথায়? এক্ষুনি হসপিটালে আসো। রোদেলা আজ কলেজে গিয়েছিল, সেখানে নাকি সে হঠাৎ করেই অজ্ঞান হয়ে যায়। ও স্যার আমাকে কল করে জানিয়েছে। আমরা এখন ওকে হসপিটালে নিয়ে যাচ্ছি। রোদেলার মায়ের মুখে এমন কথা শুনে হিমেল আর কিছু বলতে পারলো না। সে তাড়াতাড়ি করে হসপিটালে আসার জন্য গাড়ি বের করে রওনা হলো। কিছু সময় পরেই সে হসপিটালে আসে। রোদেলার মাকে দেখতে পেয়ে সোজা তার সামনে গিয়ে বলতে লাগলো, মনি, রোদেলা কোথায়? ওর কি হয়েছে? এখনো বলতে পারছি না বাবা, ডাক্তার দেখছে ওকে। আতঙ্ক আর ভয়ে কেটে গেল কিছু সময়। এরই মাঝে ডাক্তার এসে বলতে লাগলো, মিসেস রোদেলার বাড়ির লোক কে আছে? আমি বলুম, ডাক্তার, আমার রোদেলার কি হয়েছে? আপনি কি মিসেস রোদেলার হাজবেন্ড? জি। খুশির খবর আছে, মিষ্টি নিয়ে আসুন। মিসেস রোদেলা প্রেগনেন্ট, উনি মা হতে যাচ্ছেন। এ কথা শুনে যেন হিমেল খুশিতে একদম পাগল হয়ে গেছে। সে দৌড়ে গিয়ে তার মনিকে জড়িয়ে ধরে বলে, মনি, শুনেছো ডাক্তার কি বলছেন? আমি নাকি বাবা হতে যাচ্ছি। আমার ছোট্ট রৌদ্রময়ী মা হবে। ডাক্তার, ও এখন কেমন আছে? আমি কি ওর সাথে দেখা করতে পারবো? জি পারেন, কিন্তু ওনার এখনো জ্ঞান ফেরেনি। আশা করি কিছুক্ষণের মধ্যেই জ্ঞান ফিরে আসবে। হিমেল আর এক মুহূর্ত দেরি না করে চলে গেল রোদেলার কাছে। গিয়ে দেখে রোদেলা এখনো অচেতন অবস্থায় শুয়ে আছে। তাই সে একটা চেয়ার টেনে রোদেলার পাশে বসে তার হাতটা ধরে রাখে। কিছুক্ষণ পর পর হাতের মধ্যে একটা করে চুমু দিতে লাগে। এর মধ্যে রোদেলার জ্ঞান ফিরে আসে। সে চোখ খুলে হিমেলকে তার পাশে দেখে একটু অবাক হয়। অবাক হয়েই বলে, আপনি আমি এমন খুশির দিনে আমি আসবো না তো কে আসবে বলো? তুমি জানো না রৌদ্রময়ী, আজকে তুমি আমাকে জীবনের কত বড় পূর্ণতা দিলে। আমার ভালোবাসা আজ কত বড় পূর্ণতা পেল। বলতে বলতে হিমেল রোদেলাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। রোদেলাও কিছু বুঝতে না পেরে বোকার মতো তাকিয়ে রইল। তখনই দরজায় কেউ টোকা দেয়। হিমেল রোদেলাকে ছেড়ে উঠে দাঁড়িয়ে নিজের চোখ মুখ মুছে নিল। কে? তখনই দরজা খুলে ভেতরে ঢুকলো হিমেলের মা আর তার বাবা। তাদেরকে দেখে হিমেল অবাক হয়ে বলে, তোমরা কখন আসলে? তোমাদেরকে কে খবর দিল মা? তোর মনি আমাদের খবরটা দিয়েছে। খবরটা পাওয়ার সাথে সাথেই আমি আর তোর বাবা তৎক্ষণাৎ ছুটে চলে আসলাম। শর্ত, তুই আমাকে একটু আমার বৌমার সাথে কথা বলতে দে। কিরে মা, কেমন আছিস? ভালো মনি, তুমি কেমন আছো? এই তো মা, ভালো। একে একে সবাই একটু একটু করে রোদেলার সাথে কথা বলে। সবার কথা শেষ হওয়ার পরে হিমেল বলে ওঠে, মনি, আমি আজই রোদেলাকে বাসায় নিয়ে যাব। তোমরা না করলেও আজকে আমাকে কেউ আটকাতে পারবে না। আমার বউ আমি নিয়ে যাবই। না, আমি যাব না। তুই না চাইলেও আজকে তোর আমার সাথে যেতেই হবে। সবাই হিমেলের কথা মেনে নিল, মানল না রোদেলার বাবা। সে বলে ওঠে, না, রোদেলা যাবে না। তাই শুনে রোদেলার মা বলে ওঠে, আপনি আর বাধা দিবেন না। রোদেলার বাবা যা হওয়ার তা তো হয়েই গেছে। এমন তো না যে মেয়েকে আবার বিয়ে দিতে পারবেন। আর হিমেল তো কোনো দিক থেকে আমাদের রোদেলার অযোগ্য না। আপনি আর দ্বিমত করবেন না। রোদেলার মায়ের কথা শুনে রোদেলার বাবাও তার তেমন বাধা দিতে পারলেন না। তাই হিমেল কোনো বাধা ছাড়াই তার রোদেলাকে বাসায় নিয়ে আসে। তাদের বাসায় আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে যায়। হিমেল রোদেলাকে অনেকদিন পরে কাছে পেয়ে অনেকক্ষণ রোদেলাকে জড়িয়ে ধরে থাকে। হিমেল রোদেলাকে বলে, আমাকে এত কষ্ট কেন দাও রোদেলা? আমি যে তোমার ব্যথায় ব্যথিত। রোদেলা কিছু বলল না, শুধু শক্ত করে হিমেলকে জড়িয়ে ধরে থাকলো। এমন করে কেটে গেল অনেকগুলো দিন। রোদেলার শরীরেও অনেক পরিবর্তন এসেছে। রোদেলার কিছু কিছু পরিবর্তন যা হিমেলের কাছে অস্বাভাবিক লাগছে। তাই সে রোদেলাকে নিয়ে ডাক্তারের কাছে যায়। ডাক্তার রোদেলাকে অনেকগুলো টেস্টও দেয় আর বলে, এই টেস্টগুলো করিয়ে আমার সাথে খুব দ্রুত দেখা করবে। জি আচ্ছা। টেস্টগুলো করানোর 1 ঘন্টার মধ্যেই সব রিপোর্ট হাতে পেয়ে যায়। হিমেল দেরি না করে রিপোর্টগুলো ডাক্তারের কাছে নিয়ে গেল দেখানোর জন্য। আর সে রোদেলাকে ভেতরে নিল না, রোদেলাকে বাইরেই বসিয়ে রেখে গেল। আর রিপোর্টগুলো ডাক্তার দেখে যা বলল তা শুনে হিমেলের হাত পা ঠান্ডা হয়ে গেল। তার পায়ের নিচের মাটি যেন সরে গেছে। ডক্টর বলেছে, আপনার ওয়াইফ একটা ব্যতিক্রম গর্ভধারণ করছেন।
যার লক্ষ্যে একটি বাচ্চাটা আপনার ওয়াইফের একটা নার্ভের সাথে জড়িয়ে আছে, যার কারণে আপনার ওয়াইফের মাঝে মধ্যে শ্বাস নিতে কষ্ট হয়। এটা কি কোনোভাবে স্বাভাবিক করা যাবে না, কোনো ওষুধ বা সার্জারির মাধ্যমে? দেখুন মিস্টার হিমেল, এটা আমাদের হাতে নেই, এটা আল্লাহর হাতে। উনি চাইলে বাচ্চাটা বেড়ে ওঠার সাথে সাথে নার্ভটা খুলে আসতে পারে, আর যদি না খুলে তাহলে বাচ্চা ও বাচ্চার মায়ের বাঁচার হার 70 থেকে 80%। আপনি আজকে বাসায় যান, গিয়ে চিন্তা ভাবনা করুন কি করবেন। বাচ্চাটা নষ্ট করে ফেলবেন নাকি এইভাবে রাখবেন? ডাক্তারের কথা শেষ হবার সাথে সাথে কেউ একজন বলে ওঠে, এই বাচ্চাটা এইভাবেই বেড়ে উঠবে। আমি ওর মা, আমি বলছি। এতে তো তোমার জীবনের ঝুঁকি রয়েছে। থাক, আমার জীবনের ঝুঁকি দরকার হলে আমি আমার জীবন দিয়ে এই বাচ্চাকে দুনিয়ার আলো দেখাবো। রোদেলার মুখে এমন কথা শুনে হিমেল রেগে গিয়ে বলে, ডক্টর আপনি সব রেডি করুন, কালকেই আমি এই বাচ্চার অ্যাবর্শন করব। না, আপনি এমনটা করতে পারেন না। রোদেলাকে আর কোনো কথা বলতে না দিয়ে হিমেল সোজা তাকে নিয়ে বাসায় চলে আসে। বাসায় এসে রোদেলা অঝরে কাঁদতে লাগে। সে সবাইকে বলল তারার বাচ্চার কথা। সবাই হিমেলের কথার মত প্রকাশ করলো। এতে করে রোদেলা আরো ভেঙে পড়ে। সে আর কিছু না ভেবে সোজা হিমেলের কাছে যায়, গিয়ে বলে, আপনি এমন করবেন না। দেখুন, ও তো আমাদের দুজনেরই সন্তান। কেন আপনি ওর সাথে এমন করতে চাচ্ছেন? আপনি বাবা হয়ে নিজের সন্তানকে মেরে ফেলতে চাচ্ছেন? বলতে বলতে রোদেলা হিমেলকে জড়িয়ে ধরে আর কাঁদতে লাগে। হিমেলও কাঁদছে আর বলছে, আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না রোদেলা। তুই কেন বুঝতে চাস না আমি যে তোকে অনেক ভালোবাসি? তোর থপকে সামান্য দ্রুতই আমি মানতে পারি না, সেখানে এত বড় একটা জিনিস কিভাবে মেনে নিব বল? আমার কিছু হবে, আমি বলছি তো, বিশ্বাস করুন। এই যে দেখেন, আপনাকে ধরে বলতেছি আমার কিচ্ছু হবে না। ডক্টর তো বলেছে 70 থেকে 80% চান্স আছে। বলতে বলতে রোদেলা হিমেলের হাতটা তার পেটে রাখে। হিমেল কিছু একটা অনুভব করলো। সে বুঝতে পারলো রোদেলার পেটের ভেতর বাচ্চাটা নড়ছে। সে একটু থেমে গেল আর অনেক বেশি মনোযোগ দিয়ে সময়টাকে অনুভব করতে লাগলো। কিছুক্ষণ পরে সে কি ভেবে যেন উঠে দাঁড়ালো আর রোদেলাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, মায়া বাড়াস না রোদেলা, এই বাচ্চার প্রতি আমার মায়া বাড়াস না। এতদিন আমি যতটা না খুশি ছিলাম এই বাচ্চাটার জন্য, আজ আমি ঠিক ততটাই ভয় আছি। প্রথমত তোকে আমি হারাতে পারবো না কোনো কিছুর বিনিময়ে, তোকে আমি হারাতে পারবো না। আমার কিচ্ছু হবে না, বিশ্বাস করো। আমি এই বাচ্চাটাকে ভালোবেসে ফেলেছি। কি করব বলো? মা হয়ে কি নিজের বাচ্চাকে নিজে মারার কথা ভাবতে পারি? রোদেলার মুখে তুমি শুনে হিমেলের অনেক ভালো লাগলো। সে মনে মনে ভাবলো রোদেলা তাকে আপন ভাবতে শুরু করেছে। তাই সে রোদেলাকে জিজ্ঞেস করে, এই বাচ্চাটাকে ভালোবাসো আর আমায় বাসো না? হিমেল হয়তো রোদেলার মুখে এমন উত্তর আশা করেনি। রোদেলা বলেছে, বাসি তো, আপনাকেও আমি অনেক ভালোবাসি। রোদেলার মুখে ভালোবাসি কথাটা শুনে হিমেল বলে, এইবার তো আমি মরেও শান্তি পাবো রৌদ্রময়ী, কারণ তুমি আমাকে ভালোবাসো। সেটা তুমি তোমার নিজ মুখে বলেছো। আজ তুমি যা চাইবে আমি তাই দিব তোমাকে। তুমি বলো তোমার কি চাই? আমি যা চাই তা তুমি দিবে তো? তুমি একবার বলেই দেখো না। আমি এই বাচ্চাটাকে দুনিয়ার আলো দেখাতে চাই। না রোদেলা, তুমি আমার কাছে এটা চেও না, এটা আমি তোমাকে দিতে পারবো না। রোদেলার অনেক জোরাজুরিতে হিমেল রাজি হলো, কিন্তু অনেকগুলো শর্তও দিল। তার মধ্যে প্রথমেই ছিল তাকে এখন থেকে খুব সাবধানে চলাফেরা করতে হবে। প্রয়োজন ছাড়া বিছানা থেকে নামতে পারবে না। আর সবচাইতে বড় শর্ত ছিল যখন তাকে ওটিতে নেওয়া হবে তখন ডক্টর যদি বলেন যে তাকে মা অথবা সন্তান যে কোনো একজনকে বেছে নিতে হবে, তখন কিন্তু হিমেল রোদেলাকে বেছে নিবে। হিমেলের সকল শর্তে রোদেলা রাজি হয়ে গেল। এমন করে কেটে গেল কয়েকটা মাস। রোদেলার পেট এখন আগের থেকে বড় হয়েছে। সে এখন আর আগের মতো একা একা বিছানা থেকে উঠতে পারে না। উঠতে গেলে কারো সাহায্যের দরকার হয়। হিমেল রোদেলার খেয়াল রাখার জন্য 2টো নার্স রেখেছে বাসায়। তারা সারাক্ষণ রোদেলার দেখাশোনা করে। হিমেল রোদেলার জন্য এখন 5 ওয়াক্ত নামাজ পড়ে। প্রতিদিন রাতে সে তাহাজ্জুদ পড়ে। হিমেল রোদেলা আর তার সন্তানের নামে একটা মসজিদও নির্মাণ করেছে। এত সব কিছুর মাঝে কেটে গেল আরো কয়েকটা মাস। দেখতে দেখতে রোদেলার ডেলিভারি টাইম চলে আসে। হিমেল খুব ভেঙে পড়েছে। সে আগে রোদেলাকে ওটিতে রেখে এসেছে। সে একটু আগেই রোদেলাকে ওটিতে রেখে এসেছে। রোদেলাকে ওটিতে রেখে সে নামাজের বিছানায় বসে অঝরে কান্না করছে আর আল্লাহকে বলছেন, আল্লাহ, আপনি আমাকে এত বড় শাস্তি দিবেন না। আল্লাহ, আপনি সবকিছু স্বাভাবিক করে দিন। আমার রোদেলাকে আমার জীবন থেকে কেড়ে নিয়েন না। এমন ভাবে কেটে গেল অনেকটা সময়। হিমেল নামাজ শেষ করে ওটির সামনে এসে দাঁড়ায়। তাকে দেখে তার বাবা মা ও রোদেলার বাবা মা অনেক সান্ত্বনা দিল। হঠাৎ ওটির লাল লাইটটা বন্ধ হয়ে গেল। সেটা দেখে হিমেল যেন আঁতকে উঠল। ওটি থেকে ডক্টর বেরিয়ে এলেন। ডক্টরের মুখটা একদম কালো হয়ে আছে। হিমেল তৎক্ষণাৎ ডক্টরকে জিজ্ঞেস করেন, ডক্টর, আমার রোদেলা কেমন আছে? ডাক্তার মুখটা কালো করেই বলে, আই এম সরি, আমি পারলাম না। শত চেষ্টা করার পরেও আমি পারিনি। ডক্টরের মুখে এমন কথা শুনে হিমেলের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। রোদেলার মা কান্নাকাটি শুরু করে দেন। হিমেল আর এক মুহূর্ত না দাঁড়িয়ে সোজা চলে গেল ওটির ভেতরে। সেখানে গিয়ে তার চক্ষু চড়ক গাছ। রোদেলা আর তার বাচ্চা একসাথেই শুয়ে আছে। আর কি সুন্দর কথা বলছে দুজন।
এটা দেখে তো হিমেলের যেন প্রাণ ফিরে আসলো। সে সোজা গিয়ে রোদেলার কপালে একটা চুমু দিয়ে কান্না করতে করতে বলল, আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। এক মুহূর্তের জন্য আমি ভাবছিলাম এই বুঝি তোমাকে হারিয়ে ফেললাম। তোমাকে যে আমি হারাতে চাই না রৌদ্রময়ী। এই বোকা, কাঁদছো কেন? এই দেখো, আমি এখনো বেঁচে আছি। তোমার ভালোবাসা আমাকে মরতে দেয়নি। রোদেলার মুখে মরার কথা শুনে হিমেল রোদেলার মুখ চেপে ধরে। রোদেলার পাশে যে তাদের বাচ্চাটা রাখা, সেটা সে যেন খেয়ালই করলো না। রোদেলা তার মুখ থেকে হিমেলের হাতটা সরাতে সরাতে বলে, বাবুকে দেখেছো? বলো তো কার মতো হয়েছে? আমার তো মনে হচ্ছে একদম তোমার মতো হয়েছে। আমি আবার বাবুর দিকে তাকিয়ে বললাম, এটা আমাদের সন্তান। আজ থেকে আমরা বাবা মা হয়ে গেলাম রোদেলা। আজ থেকে আপনি বাবা হলেন। দরজা নক করে আস্তে আস্তে ভেতরে সবাই প্রবেশ করলো। রোদেলার মা বাবা, হিমেলের বাবা মা। রোদেলার বাবা নাতির মুখ দেখে একটা চেন পরিয়ে দেয়। অপরদিকে হিমেলের বাবা তার নাতিকে একটা চেন পরিয়ে কোলে তুলে নেয় আর বলেন, এ যেন ছোট্ট হিমেল। রোদেলার মা তার মেয়েকে জড়িয়ে ধরে কান্না করতে লাগেন। রোদেলার বকাবকিতে তার কান্না থামলো। হিমেল গেল ডাক্তারের সাথে কথা বলতে, যে তারা কবে রোদেলাকে বাসায় নিয়ে যেতে পারবে। ডাক্তার বলেছে তারা নাকি 2 দিনের মধ্যে রোদেলাকে বাসায় নিয়ে যেতে পারবে। দেখতে দেখতে 2 দিন কেটে গেল। আজ তারা বাসায় চলে আসছে। রোদেলা আর হিমেলের বাচ্চার নাম রাখা হয়েছে রাহি ইবনাত হিয়ান। রোদেলা আর হিমেলের সম্পর্ক আগে থেকে আরো গভীর হয়েছে। এখন রোদেলা হিমেলকে অনেক বেশি ভালোবাসে। তাদের ছেলেটাও একটু একটু করে বড় হচ্ছে। এই ছেলেকে নিয়ে তাদের সুখের সংসার। তাদের সুখের সংসারে এখন শুধু ভালোবাসায় ঘেরা। তাদের ছোট্ট বাচ্চা রাহি বাড়িতে আসার পর থেকে যেন ঘরে সুখের বন্যা বইছে। পরিবারের সকলেই তাকে এখন চোখে হারায়। সকলের চোখের মনি সে। দেখতে দেখতে রাহির বয়স 3 বছর হয়ে গেছে। সে এখন একটু একটু করে কথা শিখেছে। আধো আধো ভাষায় সে এখন প্রায় সব কথাই বলে। এমনকি একদিন সে তার মায়ের নামে বাবার কাছে নালিশও করেছে। বাবা জানো, আজকে মা না আমাকে অনেক বকা দেয়। কেন বাবা? মা তোমাকে কেন বকা দিয়েছে? ওই তো আমি একটু দুষ্টামি করছি তাই। তাহলে কেন তুমি দুষ্টু করেছো? দুষ্টু করলে তোর মা বকা দিবেই। আরো করো না, কেমন? আচ্ছা এখন বলো তো, তোমার মা কোথায়? মা তো রান্না করে। তাহলে যাও, গিয়ে মাকে ডেকে নিয়ে আসো। আচ্ছা। এদিকে রাহি গিয়ে তার মাকে ডেকে নিয়ে আসে। রোদেলা ঘরে আসতেই বলতে লাগে, কি হয়েছে, ডাকছো কেন? তুমি এত ব্যস্ত যে আমি বাসায় এসেছি এটা তুমি দেখোইনি? আরে শুধু তো আমারই সব দোষ। কালকে যে ছেলের জন্মদিন, সেই খেয়াল আছে? ও হ্যাঁ, কালকে তো আমার আব্বাজানের জন্মদিন। দিনে কাজের চাপে একদম মাথা থেকে বেরিয়ে গিয়েছিল। তা তো যাবেই। শোনো, কালকে আমি বাসায় কিছু মানুষকে দাওয়াত করেছি। তা তো ভালো কথা। আমারও একটা কথা আছে, মানে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ বাবা? বলো না কি সারপ্রাইজ? রাহি, তোমাকে কতবার মানা করেছি বড়দের কথার মাঝে কথা না বলতে। কোনো কথা বললে তুমি কেন শোনো না? ওকে বকছো কেন রোদেলা? ও কি এত কিছু বুঝে? তুমি আর ওকে আশকারা দিয়ে মাথায় তুলো না তো। রাহি, যাও, তুমি দিদুনের কাছে যাও, দেখো দিদুন কি করে। রাহি চলে যেতে রোদেলা হিমেলের জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে জিজ্ঞাসা করে, তুমি না কি যেন একটা সারপ্রাইজের কথা বললে, তখন তো আর বললে না কি সারপ্রাইজ? বলবো কিভাবে? আমার বউর তো মাথাই ঠান্ডা হয় না। কথা না ঘুরিয়ে বলো তো কি সারপ্রাইজ? সারপ্রাইজটা হলো আমরা সামনের সপ্তাহে দেশের বাইরে ঘুরতে যাব। সত্যি? সত্যি। এখন থেকে সব গোছানো শুরু করো, হাতে তো আর বেশি সময় নেই। আচ্ছা ঠিক আছে। রোদেলা তো মহা খুশি, দেশের বাইরে ঘুরতে যাবে তাই। মাঝখানে কেটে গেল কয়েকটা দিন। এরই মাঝে তাদের ছেলের জন্মদিনও কেটে গেল। সবকিছু ঠিকঠাক মতোই হলো। আজ তার 8টার রাতের ফ্লাইট। তারা রেডি হয়ে সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো মালয়েশিয়াতে। কয়েকদিন থাকবে এখানে। হোটেলে চেক ইন করার পরে তারা রেস্ট নিতে বেরিয়ে পড়লো ঘুরতে। হিমেলের এখানে অফিসের একটু কাজ ছিল, তাই হিমেল রোদেলা আর রাহিকে হোটেলে দিয়ে তার কাজের উদ্দেশ্যে বেরিয়েছিল। তার আস্তে আস্তে রাত প্রায় 11টা বেজে যায়। রোদেলা আর রাহি এদিকে হিমেলের জন্য অপেক্ষা করতে করতে একটা সময় বিরক্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কারণ তারা ভেবেছিল হিমেল আসলে তারা রাতে আবার বাইরে বের হতে ঘুরবে। হিমেলের দেরি হওয়ার কারণে রোদেলা অনেক রাগ করেছে। তাই রোদেলার রাগ কমানোর জন্য হিমেল রোদেলাকে জড়িয়ে ধরে বলে, জান, এত রাগ করছো কেন? বলেছি তো কালকে আবার নিয়ে যাব। যেইখানে যেতে চাও সেখানে নিয়ে যাব। তুমি দেশে থাকতেও সারাক্ষণ শুধু অফিসের কাজ, অফিস করতে, এইখানে ঘুরতে এসেও সেই একই কাজ করছো। আচ্ছা বাবা, সরি বললাম তো, আর এমনটা হবে না। হিমেল রোদেলাকে আর রাহিকে নিয়ে পরের দিন সকালে খাবার খেয়ে ঘুরতে বের হয়। আজ তারা পাহাড়ে ঘুরতে এসেছে। রোদেলার পাহাড় অনেক পছন্দ, তাই হিমেল আজ তাদেরকে নিয়ে পাহাড়ে বেড়াতে এসেছে। রোদেলা তো পাহাড়ে এসে মহা খুশি। সে অবাক হয়ে চারপাশের পরিবেশ উপভোগ করছে। হিমেল অবাক দৃষ্টিতে রোদেলার খুশি হতে থাকাটা দেখছে। এদিকে রাহি তার বাবার হাত ধরে দাঁড়িয়ে আছে। হঠাৎ রাহি এমন একটা কাণ্ড ঘটিয়ে ফেললো যার কারণে কিছু সময়ের ব্যবধানে
রোদেলা হিমেলের জীবনে নেমে এলো ঘোর অন্ধকার। রোদেলা কিছুতেই এত সব মানতে পারছে না। রোদেলা অঝরে কাঁদতে কাঁদতে একটা সময় জ্ঞান হারিয়ে ফেলে। এদিকে হিমেল কি করবে বুঝে উঠতে পারছে না। কঠিন যন্ত্রণায় তারও যেন চোখ থেকে পানিও পড়ছে না। কি থেকে কি হয়ে গেল কিছুই তো বুঝতে পারছে না। চোখটা বন্ধ করে সে আবার বোঝার চেষ্টা করছে কি হলো। রায় তার হাত ছাড়িয়ে সামনে এগিয়ে যেতে সে একটা ছোট্ট পাথরের সাথে হোঁচট খেয়ে নিচে পড়ে যাচ্ছে। সে রাহিকে ধরার বৃথা চেষ্টাও করেছে। রোদেলা বিষয়টা বুঝে ওঠার আগে রায় যেন নিচে পড়ে গেল। তারপর রোদেলার কান্না আর চিৎকারে হিমেলের ঘোর কাটলো। এখন হিমেল রোদেলাকে কোলে নিয়ে হাসপাতালের দিকে ছুটছে। রোদেলাকে হাসপাতালে রেখে হিমেল রাহিকে খোঁজার চেষ্টা করছে আর লোক লাগাচ্ছে, কিন্তু কোনোভাবেই রাহির খোঁজ পাওয়া গেল না। দীর্ঘ 3 দিনে খোঁজার পরেও রাহিকে পাওয়া গেল না। এক বুক কষ্টের পাগল প্রায় রোদেলাকে নিয়ে হিমেল দেশে ফিরে এলো। বাসায় আসতেই যেন রোদেলা আরো পাগল হয়ে গেল। চারদিকে সে শুধু রাহিকেই খুঁজছে। রাহি তো আর নেই, কোনোদিন ফিরেও আসবে না। সেদিনের পর থেকে রোদেলাকে আগের মতো হাসি খুশি দেখা যায়নি। হিমেল রোদেলাকে অনেক জায়গায় ঘুরিয়েছে, অনেক ডক্টর দেখিয়েছে, কিন্তু কোনো কিছুতেই এর রোদেলাকে আগের মতো করা যায়নি। মাঝখানে কেটে গেছে অনেকগুলো বছর। রোদেলার বাবাও মারা গেছে। রোদেলা তার বাবাকে অনেক ভালোবাসতো। বাবার মৃত্যুতে রোদেলা আবারও শব্দ করে কেঁদেছিল। রাহিকে হারানোর পরে রোদেলা আর কোনোদিন শব্দ করে কাঁদেনি। হিমেল এবার ডক্টরের সাথে কথা বলে সিদ্ধান্ত নিল তারা আবার একটা বেবি নিবে। এতে যদি রোদেলাকে আবার আগের মতো স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়। যেমন ভাবনা তেমন কাজ। হিমেল আর রোদেলার ঘরে আবার নতুন মেহমান আসলো। এবার তাদের ঘরে এলো একটা ফুটফুটে কন্যা সন্তান। রোদেলা আর হিমেলের মেয়ের নাম রাখা হলো রোদসী। সবাই ভাবলো রোদেলা এবার মনে হয় আবার স্বাভাবিক হবে, আগের মতো আচরণ করবে। কিন্তু না, তেমনটা পুরোপুরি হলো না। রোদেলা আগের তুলনায় কিছুটা স্বাভাবিক হয়েছে, তবে ডক্টর জানিয়েছে রোদেলা অনেক খুশির মুহূর্তে একটা বড় দুঃখ পেয়েছে, তাই তার ব্রেন এটা নিতে পারেনি। আল্লাহ চাইলে কোনোদিন সে নিজেই ঠিক হয়ে যাবে, আর নয়তো সারা জীবন এমন ভাবেই জীবনযাপন করবে। তাই হিমেল আর রোদেলাকে কোনো কিছুর জন্য প্রেসার দেয় না। রোদেলা যেভাবে থাকতে চায় হিমেল তাকে সেভাবেই রাখে। হিমেল আজও রোদেলাকে অসম্ভব ভালোবাসে।